গরম এখন খবর আছে জানিয়ে খবরটা শোনার পরে আওয়ামী লীগের মাথা ঘুরে যেতে পারে। কারণ শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে গণ অভ্যুত্থানের জোয়ারে পড়ে। অবশেষে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে শাস্তির সম্মুখীন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিভাবে আপনাদেরকে কথাটি বললাম, পাশে আপনারা নিউজটি দেখতে পাচ্ছেন। দেখেন, অনেকেই বলেন যে ভুয়া নিউজ শেয়ার করি, যার কারণে প্রমাণ সহকারে আগে দেখিয়ে দিলাম, তারপরে পাশে তো প্রমাণ আছেই। এখানে আছে, লেখা আছে হলো শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট চেয়ে ইন্টারপোলে চিঠি। প্রিয় দর্শক, একটু বিস্তারিত শুনুন, তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন। আদৌ কি শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার শাস্তির সম্মুখীন করতে পারবে, বা তাকে কি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারবে ডক্টর ইউনূস সরকার? তো চলুন একটু বিস্তারিত জানাই। সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করবেন, আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করবেন। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড অ্যালার্ট নোটিশ চেয়ে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা ইন্টারপোলকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার 12ই নভেম্বর এ তথ্য জানান ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, গত পরশু ইন্টারপোলের কাছে রেড নোটিশ পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য অনুরোধ করেছি। সাবেক প্রধানমন্ত্রী মামলার আসামি, তিনি পলাতক আছেন। চিফ প্রসিকিউটর আসিফ থেকে ইন্টারপোলের কাছে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যেন তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। আমরা সরাসরি ইন্টারপোলকে এই চিঠি লিখেছি। তিনি অর্থাৎ শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের আওতার বাইরে তিনি চলে গেছেন। প্রধান প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আজ জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত জাকির হোসেন সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমরা 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই 4 জনের মধ্যে একজন যাত্রাবাড়ী থানার ওসি তদন্ত জাকির হোসেন। এক তরুণকে বুকে গুলি করে মৃত্যু নিশ্চিত করেন এই পুলিশ অফিসারও তার লাশকে নানাভাবে বিকৃত করে। জাকির হোসেন এখন পলাতক আছেন। জাকির হোসেন সহ আরও 3 জন পুলিশ অফিসার যাত্রাবাড়ির নৃশংসতার সঙ্গে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে প্রমাণ আছে তদন্ত সংস্থার কাছে। উল্লেখ্য, গত 14ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, আর সদস্য হিসাবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাহিতুল হক এনাম চৌধুরী। এর আগে চিফ প্রসিকিউটর প্রসিকিউশন ও তদন্ত সংস্থার নিয়োগ দেওয়া হয়। এরপর মানবতা বিরোধী অপরাধ শেখ হাসিনা, তার মন্ত্রিসভার সদস্য, পুলিশ সদস্য সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করি বিস্তারিত জেনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এতদিন অনেকেই গ্রেপ্তার হয়েছে, অনেকের কথাই আমরা শুনে আসছিলাম, কিন্তু ওবায়দুল কাদের কোথায় আছেন? গ্রেপ্তার কেন হলো না? দেশেই আছেন নাকি দেশের বাইরে চলে গেছেন? গত 2 দিন আগে হয়তো ওবায়দুল কাদেরকে ধরার জন্য কিন্তু টিম নেমেছিল, এবং সেখানে গিয়ে যাকে ধরেছে, প্রিয় দর্শক, একটু গোপন তথ্য আছে, সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখুন। আজকের এই নিউজটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ওবায়দুল কাদের কাকা কোথায় আছে। একটু মজা করলাম, টেনশন নেবেন না। কাদের কাকু চলে যাওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশে বিনোদনটা প্রায় হারিয়ে গেছে ভাই। যতদিন কাদের কাকু ছিল, প্রতিদিন টিভি চ্যানেলের সামনে দাঁড়াইলেই, টিভি চ্যানেলের সামনে বসলেই কিন্তু কাদের কাকুর নানা ধরনের ডায়লগ শোনা যেত। সেগুলো আর শুনতে পাচ্ছি না। আমাদের মনে হয় যে বিনোদনটাই হারিয়ে গিয়েছে। রাজনৈতিক অঙ্গনে একটা বিনোদন ছিল, ভালো লাগছে। ওবায়দুল কাদের কাকের কথা কথায় কথায় বলতো, খেলা হবে, সব ষড়যন্ত্র করছে জামাত এবং বিএনপি মিলে। তো যাই হোক প্রিয় দর্শক, এবার চলুন একটু বিস্তারিত জানাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দাঁড়ান ভিডিওটা শেয়ার করে দেন। হ্যাঁ,
পেজে নতুন হলে ফলো করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে নতুনভাবে গুঞ্জন ছড়িয়েছে। গুঞ্জনের পরের দিন মধ্যরাতে পুলিশ চট্টগ্রামে তাকে খুঁজে বেড়ায়। এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্ব ও এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি, কেননা ভারতেও তাকে আত্মগোপনেই থাকতে হবে। তার মানে এতদিনও দেশের মধ্যেই ছিল কাক্কু, কেউ বুঝতেও পারেনি, কেউ বুঝতেও পারল না, দেশেই ছিল, উড়াল দিয়ে ভারতেই গেল। বুঝলাম না কিভাবে এতদিন দেশে ছিল কেউ খুঁজে পেল না। তো যাই হোক, একটু বিস্তারিত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আচ্ছা, তারপরে কোথায় যেন রাখলাম, দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের রসানল থেকে বাঁচতে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভারতে লুকিয়ে আছেন বলে অনেকেই জানিয়েছেন। তাদের ভাষ্যমতে ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে হন্য হয়ে খুঁজছেন। তার সঙ্গে দেখা হলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটতে পারে। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি মণ্ডলীর কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন। তাদের কয়েকজন সোমবার জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন, তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি, টেলিফোনেও কথা হয়নি। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, ওবায়দুল কাদের শুক্রবার শেষ রাতে সিলেট কিংবা ময়মনসিংহ সীমান্ত হয়ে অবৈধ পথে ভারত চলে যান। পাসপোর্ট ছাড়া বিমানে দেশ ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্র ও শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে। পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে রোববার ভারতের অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমান করে তিনি কলকাতায় যান। স্ত্রী ইশরাতুন্নেসা তার সঙ্গে নেই। ভারতে যাওয়ার আগে ওবায়দুল কাদের আগস্টের 3য় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোর যান। সেখানে তিনি তার নিকটাত্মীয় প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুর বাড়িতে অবস্থান নেন। তখন থেকে ভারতে ঢোকার অপেক্ষায় থাকেন। এর আগে তিনি গুলশানে একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে আগে থেকেই আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। পরে 24শে আগস্ট পান্না ভারতীয় সীমান্তে মারা যান। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সর্বশেষ অবস্থা জানার জন্য গত 2 দিন তার মোবাইলের 2টি নম্বরে দফায় দফায় ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়, এমনকি হোয়াটসঅ্যাপও বন্ধ ছিল। আওয়ামী লীগ ঘরানার রাজনীতি ওবায়দুল কাদের বিরোধী নেতাদের ভারতে আত্মগোপনে থাকা কাছে দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানতে চাইলে প্রায় সবাই এক বাক্যে বলেছেন তিনি কলকাতায় চলে গেছেন, তবে রসানল এড়ানোর জন্য আত্মগোপনে আছেন। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দলের সাধারণ সম্পাদকের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দায়ী করছেন। এজন্যই ভারতে ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির শঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা। বোঝা যাচ্ছে যে ওবায়দুল কাদের যদি আওয়ামী লীগের হাতেই ধরা পড়ে, হয়তো আওয়ামী লীগের নেতারাই তাকে খেয়ে ফেলবেন, বাঁচতে দিবেন না। তার উস্কানিতেই 2024-এর অভ্যুত্থান শুরু হয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। উপদেষ্টা ফারুকীকে নিয়ে কিন্তু শুরু হয়েছে ভাই নতুন আলোচনা সমালোচনা। হঠাৎ করে কেন তাকে নিয়ে আবার এভাবে উঠে পড়লো? বেশিরভাগ কিন্তু আলেম ওলামারা তাকে নিয়ে উঠে পড়ছে, টুপিওয়ালারা। তো ফারুকী সাহেব কি এমন কাজ করেছিল যে বর্তমানে টুপিওয়ালারা তার বিরুদ্ধে লাগলো? অবশ্যই তো আপনাদের জানা দরকার আছে না? হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা কিন্তু ক্ষুব্ধ এবং রাগান্বিত ফারুকীকে উপদেষ্টা করায়। কেন? সেই কেনর উত্তরটাই এখন আপনারা জানবেন। জানলেই হয়তো বিস্তারিত সব কিছু ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। সবাইকে বলবো ভাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং প্রচুর পরিমাণে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন। চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। উপদেষ্টা ফারুকীকে নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি। চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকীকে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টার অন্তর্ভুক্ত করায় আমরা হতবাক হয়েছি। সে অর্থাৎ ফারুকী হেফাজত আমির শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইকে তেঁতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে, যা ক্ষমার অযোগ্য। তাকে উপদেষ্টা হিসাবে
নিয়োগ দেওয়া হেফাজত ইসলাম বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এবার তো বুঝতে পারছেন, হেফাজত ইসলামের মাথার তাজ, মাথার মুকুট মনে করতে পারেন আল্লামা শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলী। উনি মৃত্যুবরণ করেছে, আমরা সবাই জানি। ওনাকে তেঁতুল হুজুর নামে ব্যঙ্গ করেছিল এবং তেঁতুল হুজুর আখ্যায়িত করেছিল এই ফারুকি ভাই, এই ফারুকি, আর সে এখন উপদেষ্টা হয়েছে। আহা, প্রিয় দর্শক, কিছু বুঝতেছেন তো? হেফাজত ইসলাম এটা কি হাসি খুশিভাবে মেনে নেবে? মেনে নিতে নিবে না। আমি একজন আলিম হিসাবে আমিও তো বলবো, এটা আমিও মানি না। একজন আলেমকে যে মর্যাদা দিতে পারেন, একজন বিজ্ঞ আলেমকে, আলেমের মাথার মুকুটকে, আলেমদের মাথার তাজকে যে এইরকম একটা তেঁতুল হুজুর নামে ব্যঙ্গ করে আখ্যায়িত করতে পারে, যেটা ক্ষমার অযোগ্য আলেমদের কাছে, আর এরকম একটা মানুষকে বর্তমানে সরকার প্রধানের পাশাপাশি ভালো একটা পদে, এরা কি করবে? কি এরা আলেম ওলামাদেরকে ভালোবাসবে, চুম্বন করবে? ওই সময় যদি আলেম ওলামাদের কথা বলতো, এরা এক সময় আবার আলেম ওলামাদেরকে বাস দিবে ভাই। মরার পর তো বাস দেয়, এরা তো তাজা থাকতেই বাস দেয়, জোর সহকারে বাস দিবে। আগেই যদি দিয়ে থাকে ওইভাবে, আর এখন যদি সরকার প্রধানের কাছাকাছি চলে যায়, একটা উপদেষ্টা হয়ে যায়, একটা মন্ত্রী হয়ে যায়, তাহলে কি বাস দিবে ভাই? এটা কি আর বোঝার বাকি আছে? তো এটা তো আলেম ওলামা মেনে নিতে পারে না ভাই। চলুন আরেকটু বিস্তারিত আপনাদের জানাই। সোমবার 11 নভেম্বর ইসলামী এ দলটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব ও সাধারণ সম্পাদক গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বিবৃতিতে বলা হয়, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই জালেম শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হয়। মোস্তফা সরোয়ার ফারুকী সহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী লীগ সরকারের দোসর। বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন এবং সমর্থন জুগিয়েছেন। এটা কিন্তু প্রমাণ বাস্তবায়িত হয়েছে। এছাড়া সজীবদের জয়ে ঘনিষ্ঠ সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক সহ ফ্যাসিস্ট সরকারের একাধিক নেতার ঘনিষ্ঠ ছিলেন ফারুকী। তিনি গণ অভ্যুত্থানের পর সেই শাসনের প্রতীক সংস্কারের পক্ষে আওয়াজ তুলে এক প্রকার ফ্যাসিবাদীদের পক্ষ নিয়ে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দেন, যা দেশবাসীর দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। 3 জুলাই বিপ্লবে হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় দেশের ছাত্র জনতা সহ আলেম ওলামা সম্মিলিতভাবে বসিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দুঃখের বিষয় হলো এই সরকার ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের সক্রিয় হয়ে উঠেছে। যারা আমাদের ভাইদের হত্যা করেছিল তাদের বিচার এখনও হয়নি। এর বদলে তারা আওয়ামী ফ্যাসিবাদী পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে এদেশে আপামার তৌহিদি জনতা আপনাদেরকেও ক্ষমা করবে না। বিবৃতির নেতৃত্বদ্বয় বলেন, দেশে কি যোগ্যতা সম্পন্ন লোকের অভাব পড়েছে? ফারুকের মতো একজন নাট্যকারকে কোন যুক্তিতে উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে তা দেশবাসী জানতে চায়। আমাদের বক্তব্য স্পষ্ট, শাহবাগীদের অনুসারী, সমকামিতার পৃষ্ঠপোষক, ফ্যাসিস্টের দোসর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কখনোই তা মেনে নেওয়া হবে না। এটা হেফাজত ইসলামের কড়া একটা বিবৃতি বলতে পারেন, কড়া একটা বক্তব্য বলতে পারেন। তো প্রিয় দর্শক, হেফাজত ইসলামের বক্তব্যটি বা বিবৃতিটি এবং কেন ফারুকীর বিরুদ্ধে হেফাজত ইসলাম সক্রিয় হয়ে উঠেছে সেটাও কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পারছেন। শেখ মুজিবুর রহমানকে গালি দেওয়ার কারণে যদি কোনো ব্যক্তির যাবজ্জীবন জেল হয়, জেলের মধ্যে নিয়ে যায়, রিমান্ডে দেয়, পাশার মধ্যে বাস দেয়, গরম ডিম দেয়, কারেন্টের শক দেয়, তাইলে আলেম ওলামাদের মাথার তাজ আল্লামা শাহ আহমদ শফি সাহেবকে ব্যঙ্গ করবে, তাকে তেঁতুল হুজুর বলেছে এক সময়, আর সেই বর্তমান সরকার প্রধানের কাছে থাকবে, একজন সরকারের মন্ত্রী হবে, উপদেষ্টা হবে, এটা মেনে নেবে? এটা কীভাবে ভাবলেন ভাই? অসম্ভব, এটা মেনে নিতে পারে না। তো প্রিয় দর্শক, আপনাদের কি মতামত? হেফাজত ইসলামের কথার সাথে আপনারা একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে নতুন হলে ফলো করুন। যারা ইতিমধ্যে ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শেখ হাসিনাকে লোহার খাঁচায় বন্দি করা হয়েছে এবং শেখ হাসিনার আকৃতিতে রয়েছেন দুটো শিং মাথায়।
এবং বড় বড় দুটি দাঁত, যে দাঁত দিয়ে মূলত শেখ হাসিনা সাধারণ জনগণের রক্ত চুষে খেয়েছে এবং শিং দিয়ে গুতা দিয়ে বাংলাদেশকে ধ্বংস করেছে এবং লোহার খাঁচার মধ্যে তাকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, স্ক্রিনে যেই ছবিটা দেখতে পাচ্ছেন মূলত এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা বা আজকের এই ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেটা আপনারা সবাই দেখেছেন। শেখ হাসিনার এই পরিস্থিতি, তার দুটো দাঁত বড় বড় এবং মাথায় শিং গজিয়েছে রাক্ষসের মতো, দানবের মতো। এবং এই কাজটা করেছে বিএনপির শোভাযাত্রায় খাঁচায় বন্দি শেখ হাসিনা। বিএনপির নেতাকর্মীরা এরকম সাজিয়েছে। প্রথমে দেখে আমি অবাক হয়েছি, কে রে, শেখ হাসিনাকে হঠাৎ করে এরকম দেখা যায় কেন? তো পরবর্তীতে দেখলাম না ভাই, এটা আসলে সাজানো হয়েছে। তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। আর হ্যাঁ, মজার একটা ভিডিও আশা করি আপনারা শেয়ার করে দিবেন। শেখ হাসিনা কোনোদিন ভাবছিল না যে তার এই পরিস্থিতি হবে বাংলাদেশের জমিনে। কারণ আওয়ামী লীগের লোকেরা হয় ভাবছিল যে 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় টিকে থাকবে। অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে যে ইজ্জতদার মালিক আল্লাহ এবং বেজ্জতি করার মালিকও আল্লাহ। তাই এই পাছার নিচে যে চেয়ারটা থাকে, এই চেয়ারটা পাওয়ার পরে আসলে বড়াই করা বা ক্ষমতার অপব্যবহার করা ঠিক না। কখন পাছার নিচ থেকে চেয়ারটা সরে যাবে, মাটির উপরে কায়ত হয়ে অভ্যুত হয়ে পড়ে যাবে, এটা কেউ আসলে বুঝতে পারে না, জানতে পারে না। আল্লাহ পাক যদি চায় কারোর পাছার নিচে চেয়ারটা রেখে দিতে পারে, আল্লাহ যদি না চায় পাছার নিচ থেকে চেয়ারটা টান দিয়ে জনগণের সম্মুখে বেজ্জতি করে মাটির মধ্যে লুটাই দিতে পারে। এ ক্ষমতা আল্লাহ পাকের হাতে আছে। তাই 2041 সাল পর্যন্ত থাকবে এই ভবিষ্যৎবাণী কারো করা যাবে না। যেই সরকারে আসুক না কেন, যেই ক্ষমতা পাক না কেন, এই চিন্তা ভাবনা করা যাবে না। ঠিক আছে, তা চলুন একটু বিস্তারিত জানাই। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতীকীভাবে খাঁচায় বন্দি করে উপস্থাপন করা হয়েছে। শুক্রবার 8 নভেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই চিত্র দেখা যায়। সরজমিনে গিয়ে দেখা যায় একটি খাঁচার মধ্যে গোলাপি রঙের শাড়ি ও চোখে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক এক নারী, যার সাজগোজ অনেকটা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো। এই নারীর মাথায় চুলের বেনি করে তৈরি করা হয়েছে দুটি শিং। একই সঙ্গে তার মুখে রং এবং কৃত্রিম দাঁত লাগিয়ে রাক্ষসের মতো ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া খাঁচার ভিতরে রয়েছে কয়েকটি কৃত্রিম মানুষের কঙ্কাল। খাঁচার গায়ে একাধিক প্ল্যাকার্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে লেখা বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম রাক্ষসী, আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই, আমি নিরপরাধ ও নির্দোষ মানুষকে ঘুম করি, আমি ভারতের সাথে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করি, আমি নিরপরাধ ছাত্র খুনি, নানা রকমের বাক্য সেই চারিদিক দিয়ে যে লিফলেট লাগানো হয়েছে সেখানে লেখা ছিল। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা বিস্তারিত শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। তো এটাই মূলত আজকের নিউজ। আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, আর মন চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যেই ফলো দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আব্দুল কাইয়ুম মিয়াজের মাহফিলে আব্দুল কাইয়ুমকে নিয়ে অপমান করলো, মারধর করলো, ধাক্কাধাক্কি করলো, মান ইজ্জত ডুবাইয়া দিল। যার কারণে আব্দুল কাইয়ুম মিয়াজিকে মারধর করার কারণে অনেক বক্তারা তালি দিল, খুশি হইল, আনন্দ পাইল। ফেসবুকের মধ্যে পোস্ট করে দেখো ডিমান্ড করিবার যা ধরা খাইছে আব্দুল কাইয়ুম মিয়াজি পাছার মধ্যে লাগতে পারছে, কেউ কেউ গলার মধ্যে ধাক্কা দিছে, কেউ কেউ গলার এই জায়গায় কাটিয়া ফেলাইছে। কি যে আনন্দ, খুব খুশি বক্তারা। এক বক্তা মায়ের খায়, আর এক বক্তা খুশি হয়। এবার আসেন আসল খবর আমি জানাই, আব্দুল কাইয়ুম মিয়াজি কেন মার খাইলো। আব্দুল কাইয়ুম মিয়াজি এই কারণে মার খাইছে, এই কারণে শ্রোতারা আব্দুল কাইয়ুম মিয়াজিকে ধরে ধোলাই দিছে। তার কারণটা হলো আব্দুল কাইয়ুম মিয়াজি কন্টাক্ট করে গেছিল, কন্টাক্টের টাকা না দিলে স্টেজে উঠবে না, এই কথা বলার কারণে মাহফিলে যাওয়ার পরে তারপরে অশেষে তাকে টাকা দেওয়ার আগে ধোলাই দিয়েছে। এর কারণে সবাই তালি দিতেছে। রাহেন মিয়া, তালি তো ভালোই দেওয়া যায়। এখন আমি কিছু কথা কয়া যাই, মমতাজকে নিয়ে এসে যদি রাত্রে বেলা গান বাজনা করাও,
ফাইটা যায় গান গাও, আর যাওয়ার সময় তোমরা কি করো, মমতাজ বেগম রে 2 লক্ষ টাকা দিয়ে যাও, 10টা গান গাওয়ার কারণে 2 লক্ষ টাকা দাও। ওই সময় তোমার আত্মা পড়ে না, ওই সময় তোমার কলিজা পড়ে না, ওই সময় তোমার আত্মার মধ্যে জাল ধরে না। আর বক্তাগারে টাকা দিতে তোমার আত্মায় জাল ধরে, তোমার কলিজা পড়ে। কে এত ক্ষোভ কে? এখন আবার কবের পারেন অনেকেই, কবের পারেন মানে কবেন 100%, 100% সবাই এখন আমার করেন, ও হুজুর তুমি আমার কোন থেকে আসলা, তুমি কি জানো না চান্দু কন্টাক্ট করা জায়েজ নাই? হ্যাঁ আমিও জানি, তো কন্টাক্ট করা জায়েজ নাই আমিও জানি। যেই বক্তার ভিজিট তোমরা 5,000 থেকে শুরু করে, আর এই বক্তার ভিজিট তোমরা 5 লাখ পর্যন্ত বানাইলা, 50,000 বানাইলা, 1 লাখ বানাইলা, অথচ ওই বক্তার টাকা দিবে তাকে কত এখন। আসলে এবার আমি আসল কথা কই জানি, এই আসল কথা কর কারণে আমি নাসির মৌলবী মেলা মানুষের কাছে খারাপ হয়ে যায়, কিন্তু কত আমার আজকে লাগবি না কলি তো উপায় নাই। আমিও ওয়াজ করি কোরআন হাদিস থেকে, আমিও হাফেজ, আমিও মৌলানা, আমার কই 5,000 টাকা দিতে কোনদিন আপনারা ওয়াজ করাবেন, নিয়ে যান না। তাহলে কেন হাফিজুর রহমান সিদ্দিকীকে নিয়ে যায় আপনারা 1 লাখ টাকা দিয়ে ওয়াজ করান, 1.5 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে যান। এখন আপনারা বলবেন হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ ভালো লাগে, যার কারণে তাকে নিয়ে যাই, তাহলে ভালো লাগে। আমিও মৌলানা, সেও মৌলানা, সে যে কোরআন থেকে কথা কয় আমিও সেই কোরআন থেকেই কথা কই, সে যে হাদিস কোরআনের কথা কয় আমিও সেই হাদিস কোরআনের কথা কই। তার মুখেও দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাঁড়িয়ে আছে, তার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে। সে মাওলানা, আমিও মাওলানা, সে হাফেজ, আমিও হাফেজ। তাইলে তারে তোমরা 1.5 লাখ টাকা ভাড়া করে নিয়ে যাওয়ার, আমি 5,000 টাকার বক্তা, আমাকে কেন লাও না? বলবা হুজুর তোমারে নিলে আমার চালান উঠবে না। তাইলে তোমরা ওই হাফিজুর আমার সিদ্দিকীকে 1.5 লাখ টাকার বক্তা তোমরাই বানাইছাও। এখন আমি নাসিরের কাছে একজন এসে যদি কয় হুজুর একটা প্রোগ্রাম করে দেওয়া লাগবে অমুক তারিখের মধ্যে, আমি জিজ্ঞাসা করবো প্রোগ্রাম করবে কয় টাকা দেব, ওনারা বলতেছে 5,000 টাকা দেব। আর একজন এসে বলতেছে হুজুর অমুক তারিখে প্রোগ্রাম করা লাগবে, এখন দেখি 2 তারিখ মিলে গেল, একই তারিখে মনে করেন যে 5 তারিখ। এখন আমি বলতেছি ঠিক আছে যাবো, অনেক কয় টাকা দিবেন না? এখন সে বলতেছে 10,000 টাকা দেবো। আমি চিন্তায় পড়ে গেলাম, এর বাপ রে বাপ, একই প্রোগ্রাম নিতেছে, কিছুক্ষণ আগে বললো আমারে দিবে 5,000, এ বলতেছে 10,000। আর একজন এসে বলতেছে হুজুর একই তারিখে প্রোগ্রাম করা লাগবে, 5 তারিখ, টাকা দেব 15,000। আর একজন বলতেছে 20,000। আমি চিন্তা করে দেখবো ও দিবে 5 ও 10 ও 15 আর 20, তাহলে তুমি 20,000 টাকার মাহফিলে নেব। বক্তার তো আপনারাই বড় বানান, আপনারাই ভিজিট বাড়ায় দেন, আবার সেই বক্তার ভিজিট দিবে যাকে এত কোতেন কে? বক্তার সাথে তো খুব পারেন, বক্তার তো মাইরবের চান, বক্তার চিন্তা ভাবনা করছেন কন্টাক্ট করা যায় নাই, কিন্তু কন্টাক্ট না করলেও অনেক সময় বক্তারা হাইটিয়া বাড়িতে আসা লাগে, নিজের পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া দেওয়া লাগে। ওই সময় আপনার বিবেক কোন যায়? কিছু কিছু মাহফিল কমিটির বিবেকের উপরে কুত্তা তো ঠ্যাং উঁচা করিয়া মুতিয়া দেয়। আসেন এবার একটু বিশ্লেষণ করি। কিছু কিছু মাহফিল কমিটি ওয়াজ করার পরে একটা টাকার খাম হাতে ধরায়া দেয় বক্তার হাতে, বক্তা ওইটা পকেটে বুঝে নিয়ে রাস্তায় চলে আসে। রাস্তায় আসার পরে যখন ওই পকেট থেকে খামটা বাইর করে সিরিয়া টাম দিয়া ভিতরের টাকাগুলো বাইর করে মনে করছিল মোটা মেলা টেহা দিছে, কিন্তু বাইর করে এনে দেখতেছে হায় হায় সর্বনাশ করছে। কারণ কি সর্বনাশ করছে? 2 টাকার লোট, 5 টাকার লোট, 10 টাকার লোট, 50 টাকা, 100 টাকা, মোট দিয়া এতগুলো টেহা দিছে। গুনিয়া দেখে মাত্র 2,500 টাকা, 2,500 টাকা দিছে। ওই বক্তা চিন্তা করে হারে ঢাকা থেকে গ্রাম অঞ্চলে ওয়াজ করবে লেগে আসলাম, আমার খরচ হয়েছে গাড়ি ভাড়া 6,000, আর যে একজন খাদেম সাথে করে নিয়ে আসলাম খাদেমের ভাড়া হলো 1,000, আর রাস্তায় আসার সময় নাস্তা পানি করছি, নাস্তা পানি খরচ গেছে 500 টাকা। আর এখন আইসা দেখি বাবা টেহা দিছে 2500 টাকা, তাহলে বাদ বাহি টেহা কি তোমার বাপে দিবি? বক্তারা যদি তোমার ওয়াজ করে টেহা লাই, এখানে তোমরা ফতোয়া লাগাও, মমতাজের গান শুনে সারা জীবন লাখ লাখ টেহা দিছে, গান শুনে এইটা তোমরা ফতোয়া লাগাও না। নর্তকী শিল্পী গানে নিয়ে নিয়ে এসে ড্যান্স দেওয়া, অর্ধরঙ্গ ড্যান্স দেখো, যাত্রা পালা দেখো, এইগুলো শোনাও, এইগুলো তোমাদের টাকা দিতে কই যায় বাজে না? মৌলানা টাকা দিতে কই যায় কিসের লেগে এত জাল ধরে? জানিয়ে এই ওয়াজ করার কারণে আমাকে মেলা মানুষ খারাপ করবেন, কোনো সমস্যা নাই, কারণ আমি মাঝে মধ্যে আমার স্টুডিওর মধ্যে বসে থাকে, কিন্তু ফাটাফাটি কিছু ওয়াজ করি সত্য কথা। যা 100 মানুষ যদি কমেন্ট করে তার মধ্যে 98 জন কয় ভাই ঠিক কইছেন, 2 জন কয় ঠিক হয় নাই, কারণ তাগারে পিছনে আগুন জ্বইলা যায়।